পর্বতারোহণের জগতে কিছু জিনিস আছে যা ছাড়া এগোনোই যায় না। যেমন ধরুন বরফের কুঠার, ক্র্যাম্পন্স আর অবশ্যই দড়ি। কিন্তু দড়ি জিনিসটা একটু অন্যরকম, তাই না? এটা শুধু একটা সরঞ্জাম নয়, এটা যেন দলের একজন নীরব সদস্য, যার উপর সবার জীবন নির্ভর করে। তো আমাদের হাতে পর্বতারোহণের দড়ি নিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা রয়েছে, আর আজ আমরা এর গভীরে যাব। আমাদের লক্ষ্য হলো এই গাইডলাইনটা ঘেঁটে এর আসল নির্যাসটা সবার জন্য সহজ করে বের করে আনা। সত্যি বলতে এটা পড়তে গিয়ে আমি এমন কিছু জিনিস জানতে পারলাম যা বেশ অবাক করার মতো। যেমন আমি জানতাম ক্লাইম্বাররা একে অপরের সাথে দড়ি দিয়ে বাঁধা থাকে, কিন্তু এটা জানতাম না যে দলে ঠিক কতজন আছে তার উপর নির্ভর করে দড়ি বাঁধার পুরো জ্যামিতিক প্যাটার্নটাই বদলে যায়। এই সব খুঁটিনাটি কিন্তু জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলতেই আজ আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আছেন। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে শুরু করলেন। দড়ি আসলেই একজন নীরব সদস্য। বাইরে থেকে দেখলে তো মনে হয় এটা একটা সাধারণ দড়ি, কিন্তু এর নির্মাণশৈলী, ব্যবহার আর যত্নের পেছনে যে বিজ্ঞান আর অভিজ্ঞতা কাজ করে তা অসাধারণ। আজ আমরা সেই অদৃশ্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগটি নিয়েই কথা বলবো। চমৎকার। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। আমার হাতে থাকা এই নির্দেশিকায় দড়িকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, স্ট্যাটিক আর ডায়নামিক। এখন আমার প্রথম প্রশ্ন হলো, কেন দুটো আলাদা ভাগ? একটাই খুব শক্তিশালী দড়ি দিয়ে কি সব কাজ চালিয়ে নেওয়া যেত না? এটাই সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়ে আছে দড়ির আচরণের মধ্যে। প্রথমে স্ট্যাটিক দড়ির কথা বলি। নাম থেকেই বোঝা যাচ্ছে এটা প্রায় স্থির, মানে এর ওপর প্রচণ্ড চাপ দিলেও এটা খুব বেশি লম্বা বা প্রসারিত হয় না, ধরুন মাত্র 2-3%। আর এই বৈশিষ্ট্যটাই একে কিছু নির্দিষ্ট কাজের জন্য অপরিহার্য করে তুলেছে। যেমন ধরুন কোনো আহত আরোহীকে উদ্ধার করতে হবে, বা ক্যাম্পের জন্য ভারী মালপত্র উপরে তুলতে হবে। এই কাজগুলোতে যদি দড়িটা রাবারের মতো লম্বা হতে থাকে তাহলে তো মহাবিপদ। প্রতিটা হ্যাঁচকা টানে জিনিসপত্র বা মানুষটি আরও নিচে নেমে আসবে। তাই যেখানে স্থিরতা আর নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি, সেখানে স্ট্যাটিক দড়ি একমাত্র ভরসা। এর ব্যাস সাধারণত একটু মোটা হয়, 9 থেকে 13 মিলিমিটারের মধ্যে। বুঝেছি। তাহলে এটা হলো কাজের দড়ি, যেখানে কোনো রকম প্রসারণ চলবে না। তার মানে ডাইনামিক দড়ি থেকে এর উল্টো কাজ করে, সেটা প্রসারিত হয়। কিন্তু আরোহণের সময় দড়ি প্রসারিত হওয়াটা তো একটা সমস্যা মনে হচ্ছে। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে, আর এটাই পর্বতারোহণের দড়ির সবচেয়ে বড় উদ্ভাবন। ডাইনামিক দড়ি হল জীবন রক্ষাকারী দড়ি। এর মূল বৈশিষ্ট্যই হল এর স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি। এবার একটা দৃশ্য কল্পনা করুন। একজন ক্লাইম্বার খাড়া পাহাড় বেয়ে উঠছেন এবং হঠাৎ তার পা ফসকে গেল। তিনি নিচে পড়তে শুরু করলেন। এই পতনের ফলে যে অমশক্তি তৈরি হয়, সেটা যদি একটা স্থির দড়ি দিয়ে থামানো হয় তাহলে কি হবে? প্রচণ্ড একটু ঝটকা লাগবে। ঠিক তাই। ঝটকাটা এতটাই প্রচণ্ড হবে যে সেটা আরোহীর কোমর ভেঙে দিতে পারে, এমনকি দড়ির অ্যাঙ্কার বা নোঙর ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। ব্যাপারটা অনেকটা একটা উঁচু জায়গা থেকে স্টিলের তার দিয়ে লাফ দেওয়ার মতো। ও আচ্ছা, তারটা হয়তো ছিঁড়বে না, কিন্তু শরীর সেই আকস্মিক ধাক্কাটা সহ্য করতে পারবে না। একদম। এখানে ডাইনামিক দড়ি জাদুর মতো কাজ করে। এটি পতনের শক্তিটাকে শোষণ করে নেয়, অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো। রাইট। পতনের মুহূর্তে এটি প্রায় 30-40% পর্যন্ত প্রসারিত হয়ে যায়। ফলে ঝটকার তীব্রতা অনেক কমে আসে। এতে আরোহী, দড়ি এবং অ্যাঙ্কার সবাই নিরাপদ থাকে। তাই লিড ক্লাইম্বিং বা আইস ক্লাইম্বিংয়ের মতো যেখানে পড়ার ঝুঁকি থাকে, সেখানে ডাইনামিক দড়ি ছাড়া ভাবাই যায় না। বাহ! তার মানে এর প্রসারণটা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। এটা তো পদার্থবিজ্ঞানের দারুণ একটা প্রয়োগ। আচ্ছা, নির্দেশিকায় নাইলন কার্নামেন্টাল কথাটা বারবার আসছে। শব্দটা বেশ ভারী। কি এর মানেটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন? অবশ্যই। কার্নম্যান্টেল শব্দটা জার্মান ভাষা থেকে এসেছে। এর গঠনটাও খুব সহজ। কার্ন মানে হল ভেতরের অংশ বা কোর, আর ম্যান্টেল মানে হল বাইরের আবরণ বা শিয়াত। ওহ, কোর আর শিয়াত। হ্যাঁ, তার মানে এই দড়ির একটা শক্তিশালী ভেতরের অংশ আছে যা ভার বহন করে, আর তাকে ঘিরে রয়েছে একটা সুরক্ষা আবরণ। এই আবরণটা ভেতরের অংশকে ঘষা, ময়লা বা ধারালো পাথরের আঘাত থেকে বাঁচায়। এই দ্বিস্তরীয় গঠনটাই একে একই সাথে মজবুত,
টেকসই আর নমনীয় করে তোলে। দারুণ ব্যাখ্যা। আচ্ছা, এই দড়িগুলো তো নাইলনের তৈরি, তার মানে ভিজে গেলে তো এর শক্তি কমে যাওয়ার কথা। বরফ বা বৃষ্টির মধ্যে আরোহণের সময় কি হবে? ভেজা দড়ি তো নিশ্চয়ই একটা বড় সমস্যা। আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। ভেজা দড়ি শুধু যে ভারী হয়ে যায় তা নয়, এর শক্তিও প্রায় 30% পর্যন্ত কমে যেতে পারে। আর বরফ আরোহণের ক্ষেত্রে তো দড়ি ভিজে জমে গিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায়, যা ব্যবহার করা প্রায় অসম্ভব। তাহলে এর সমাধান? এই সমস্যার সমাধান হল ড্রাই রূপ বা শুষ্ক দড়ি। এই দড়িগুলোর ওপর কারখানাতেই একটা জল বিকর্ষী রাসায়নিকের আবরণ দেওয়া হয়, ফলে এটি জল শোষণ করে না, প্রায় শুকনোই থাকে। এই আবরণটা দড়ির ভেতরে ধুলোবালি ঢুকতেও বাধা দেয়, যা এর আয়ু বাড়ায়। তাহলে তো এটাই সেরা বিকল্প মনে হচ্ছে। এর কি কোনো সীমাবদ্ধতা নেই? আছে। প্রথমত, এটি সাধারণ দড়ির চেয়ে বেশ দামি। আর দ্বিতীয়ত, এই জল বিকর্ষী আবরণটা চিরস্থায়ী নয়। বারবার ব্যবহারের ফলে ঘষা লেগে এটা ধীরে ধীরে উঠে যায়। তাই ড্রাই রোপ মূলত বরফ আরোহণ বা ভেজা আবহাওয়ায় আরোহণের মতো বিশেষ পরিস্থিতির জন্যই ব্যবহার করা হয়। সাধারণ রক ক্লাইম্বিংয়ের জন্য নন ড্রাই রোপই যথেষ্ট। পরিষ্কার হলো। তাহলে আমরা দড়ির মূল বিজ্ঞানটা বুঝলাম। কিন্তু দোকানে গেলে তো দেখি নানান ধরনের দড়ি, ক্লাইম্বিং রোপ, র্যাপেলিং রোপ, ফিক্সড রোপ। মনে হয় যেন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা যন্ত্র। এই নির্দেশিকা অনুযায়ী এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? হ্যাঁ, ঠিক যেমন একজন সার্জনের কাছে বিভিন্ন ধরনের ছুরি থাকে, একজন দক্ষ পর্বতারোহীর কাছেও পরিস্থিতি অনুযায়ী সঠিক দড়ি থাকাটা জরুরি। সবচেয়ে সাধারণ হল ক্লাইম্বিং রোপ, যা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এগুলো সাধারণত বহুরঙা হয়, যা দড়ির মাঝখানটা খুঁজে পেতে বা ব্যবস্থাপনায় সাহায্য করে। এর আদর্শ ব্যাস ধরা হয় 9.5 থেকে 10 মিলিমিটারের মধ্যে, আর স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য হয় 60 মিটার। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি 9.5 মিলিমিটার থেকে 11 মিলিমিটার পর্যন্ত ব্যাসের দড়ি দেখেছি। এই আধা মিলিমিটার বা 1 মিলিমিটারের পার্থক্যে কি সত্যি কিছু যায় আসে? অনেক কিছু যায় আসে। ব্যাপারটা হলো স্থায়িত্ব বনাম ওজনের একটা খেলা। দড়ি যত মোটা হবে, পাথরের সাথে ঘষা লেগে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তত কম হবে। মানে এটি বেশি টেকসই এবং নিরাপদ। আচ্ছা। যারা নিয়মিত অনুশীলন করেন বা রুক্ষ পাথুরে পথে আরোহণ করেন, তাদের জন্য মোটা দড়িই ভালো। অন্যদিকে দড়ি যত পাতলা হবে, তার ওজন তত কম হবে। যারা খুব কঠিন রুটে দ্রুত আরোহণ করতে চান, তাদের জন্য প্রতিটা গ্রাম ওজন কমানো জরুরি। তাই তারা পাতলা দড়ি পছন্দ করেন। তবে হ্যাঁ, পাতলা দড়ি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তার মানে এটা পারফরম্যান্স আর দীর্ঘস্থায়িত্বের মধ্যে একটা ভারসাম্য। বেশ যৌক্তিক। আচ্ছা, এরপর আসা যাক র্যাপেলিং রোপের কথায়। র্যাপেলিং মানে তো দড়ি বেয়ে নিচে নামা। আমি ভেবেছিলাম ক্লাইম্বিং দড়ি দিয়েই এই কাজটা করা হয়। এর জন্য আলাদা দড়ি কেন? ক্লাইম্বিং দড়ি দিয়েও র্যাপেলিং করা যায়, কিন্তু বিশেষ র্যাপেলিং রোপের কিছু সুবিধা আছে। নির্দেশিকা অনুযায়ী এর স্ট্যান্ডার্ড ব্যাস ক্লাইম্বিং রোপের চেয়ে কম, প্রায় 7.7 মিলিমিটার। আর সবচেয়ে বড় পার্থক্য হল এর দৈর্ঘ্যে। একটি র্যাপেলিং রোপের দৈর্ঘ্য সাধারণত ক্লাইম্বিং রোপের দ্বিগুণ হয়। দ্বিগুণ? এটা তো বেশ অবাক করার মতো। কারণটা কি? কারণ র্যাপেলিং করার সময় দড়িটিকে একটু অ্যাঙ্কারের মধ্যে দিয়ে অর্ধেক করে ভাঁজ করে নিচে ফেলা হয়। আরোহী তখন দড়ির দুটো প্রান্ত একসাথেই ব্যবহার করে নিচে নামেন। এর মানে যদি আপনাকে 60 মিটার নিচে নামতে হয়, আপনার 120 মিটার লম্বা দড়ির প্রয়োজন হবে, যা ভাঁজ হয়ে 60 মিটারের দুটো স্ট্র্যান্ড তৈরি করবে। ও আচ্ছা আচ্ছা। তাই দৈর্ঘ্যটা দ্বিগুণ রাখা হয়, যাতে একবারে লম্বা দূরত্ব নামা যায়। আর যেহেতু নামার সময় পড়ার মতো ঝটকা লাগার সম্ভাবনা নেই, তাই কিছুটা পাতলা হলেও চলে, যা ওজন কমাতে সাহায্য করে। বুঝেছি। এটা পুরোপুরি গণিতের ব্যাপার। এরপর আছে ফিক্সড রোপ। এই জিনিসটা আমরা প্রায় এভারেস্ট বা অন্যান্য বড় অভিযানের ছবিতে দেখি, তাই না? একটা নির্দিষ্ট পথে যেন রেলিংয়ের মতো দড়ি লাগানো থাকে। একদম। ফিক্সড রোপ হল পর্বতারোহণের হাইওয়ে। বড় শৃঙ্গে আরোহণের সময় শেরপারা বা প্রথম অভিযাত্রী দল বিপজ্জনক বা কঠিন অংশগুলোতে এই দড়ি লাগিয়ে দিয়ে যান, যাতে পরের আরোহীরা জুমারের সাহায্যে নিরাপদে ও দ্রুত সেই অংশ পার হতে পারেন। এগুলি সাধারণত স্ট্যাটিক দড়ি হয় এবং খুব টেকসই হয়।
এর নির্মাণ শৈলীও আলাদা, যাকে হসার লেড বলা হয়। হসারলেড? হ্যাঁ, অনেকটা জাহাজের কাছি বা দড়ির মতো পাকানো, যা চরম আবহাওয়ার মোকাবেলা করতে পারে। আর সব শেষে আছে স্লিং রোপ বা লাইন। এটা তো নামেই বেশ ছোট মনে হচ্ছে। ঠিক তাই, স্লিং রোপ হল পর্বতারোহী টুল বক্সের ছোট কিন্তু খুব দরকারি একটা সরঞ্জাম। এর দৈর্ঘ্য মাত্র ৩ মিটারের কাছাকাছি আর ব্যাস ৫-৬ মিলিমিটার। এর কাজ ভার বহন করার নয়, বরং সংযোগ তৈরি করা, যেমন দুটো অ্যাঙ্কারকে একসাথে জুড়ে দেওয়া বা নিজেকে কোনো একটা পয়েন্টে সাময়িকভাবে আটকানোর জন্য এটা ব্যবহার হয়। এটা মূল জীবন রক্ষাকারী দড়ি নয়, কিন্তু এর সাহায্য ছাড়া আরোহণ প্রায় অসম্ভব। দারুণ! তাহলে দড়ির পুরো পরিবার তার সাথে পরিচয় হয়ে গেল। কিন্তু মনে হচ্ছে সঠিক দড়ি কেনাটাই যুদ্ধের অর্ধেক। বাকি অর্ধেক হল এর যত্ন। এই নির্দেশিকাটি দড়ির যত্নের উপর এতটাই জোর দিয়েছে যে মনে হচ্ছে এটা যেন একটা জীবন্ত জিনিস, যার ঠিকমতো যত্ন না নিলে সে অভিমান করতে পারে। কথাটা আপনি মজা করে বললেও এটা অনেকাংশেই সত্যি। একটা দড়ি আপনার জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে, তাই এর যত্নকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। কিছু নিয়ম তো একেবারে বাইবেলের মতো মেনে চলতে হয়। যেমন ধারালো বস্তু থেকে দূরে রাখা বা দড়ির উপর পা না দেওয়া। আমি কারণটা অনুমান করতে পারি। পা দিলে দড়ির ভেতরে ধুলোবালি ঢুকে যায়, যা ভেতরের তন্তুকে ভেতর থেকে ঘষে নষ্ট করে দেয়, তাই তো? একেবারে ঠিক। এটা অনেকটা একটা মেশিনের গিয়ারের মধ্যে বালি ফেলে দেওয়ার মতো। বাইরে থেকে কিছু বোঝা যাবে না, কিন্তু ভেতরটা শেষ হয়ে যাবে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কিছু নীরব ঘাতক আছে, যা অনেকেই জানেন না বা উপেক্ষা করেন। সবচেয়ে বড় শত্রু হল সূর্যালোক। বলেন কি? আমি তো ভাবতাম রোদে দিলে জিনিসপত্র ভালো থাকে, শুকিয়ে যায়। মানুষের জামাকাপড়ের জন্য হয়তো ঠিক, কিন্তু নাইলনের দড়ির জন্য সূর্যের অতি বেগুনি বা ইউভি রশ্মি বিষের মতো। দীর্ঘক্ষণ রোদে থাকলে এই রশ্মি নাইলনের আণবিক গঠনকে ভেঙে দেয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, বাইরে থেকে দড়িটাকে একদম নতুনের মতোই দেখতে লাগতে পারে, কিন্তু এর শক্তি হয়তো অর্ধেক হয়ে গেছে। সর্বনাশ! সেজন্য দড়ি ব্যবহারের পর ছায়ায়, ঠান্ডা জায়গায় শুকানো উচিত, সরাসরি রোদে নয়। এটা তো সাংঘাতিক তথ্য। এমন একটা অদৃশ্য বিপদের কথা তো মাথায় আসতো না। এই নির্দেশিকায় রাসায়নিক পদার্থ থেকেও দড়িকে দূরে রাখতে বলা হয়েছে। আমি একবার শুনেছিলাম আমার এক পর্বতারোহী তার দড়িটা গাড়ির ডিকিতে ব্যাটারির পাশে রেখে দিয়েছিলেন। সর্বনাশ! এটা একটা ক্লাসিক উদাহরণ। ব্যাটারি থেকে বের হওয়া অ্যাসিডের ধোঁয়াও নাইলনের দড়িকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পেট্রোল, তেল, মশা তাড়ানোর স্প্রে, এই জাতীয় যে কোনো রাসায়নিক পদার্থ দড়ির সংস্পর্শে আসা মানেই সেটার আয়ু শেষ। আর সংরক্ষণের ক্ষেত্রেও একটা সাধারণ ভুল অনেকেই করেন। কি রকম? ব্যবহারের পর দড়িটা সুন্দর করে কয়েল করে রেখে দেন, কোনো গিট ছাড়া। এটা ঠিক আছে, কিন্তু কোথায় রাখেন সেটাই আসল। একটা পুরোপুরি বন্ধ বায়ুরোধী বাক্সে বা প্লাস্টিকের ব্যাগে রাখা উচিত নয়। তাই নাকি? আমারও আগে মনে হতো সবকিছু থেকে বাঁচিয়ে রাখতে হলে তো এয়ারটাইট বক্সই সেরা। কিন্তু নাইলন তন্তুর জন্য কিছুটা বাতাস চলাচল জরুরি, না হলে আর্দ্রতা জমে ফাঙ্গাস পড়তে পারে বা ভেতরে থাকা কোনো রাসায়নিকের বাষ্প দড়ির ক্ষতি করতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হল একটা বড় জালের ব্যাগ বা রোপ ব্যাগে ভরে ঠান্ডা, শুকনো, অন্ধকার জায়গায় ঝুলিয়ে রাখা। তার মানে দড়ির যত্ন নেওয়াটা প্রায় একটা বাচ্চার যত্ন নেওয়ার মতো। আচ্ছা, এবার আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে আসা যাক, যেটা পড়ে আমি সত্যি অবাক হয়েছিলাম। দলবদ্ধ আরোহণে দড়ি ব্যবহারের সাংকেতিক নিয়ম। আমি এতদিন ভাবতাম সবাই বুঝি এক লাইনে বাধা থাকে, কিন্তু এই নির্দেশিকা বলছে দলের সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে দড়ি বাঁধার কৌশলটাই বদলে যায়, IVNWর মতো জ্যামেটিক প্যাটার্নে। ব্যাপারটা কি? হ্যাঁ, এটা পর্বতারোহণের একটি অত্যন্ত কার্যকর এবং প্রমাণিত কৌশল, বিশেষ করে গ্লেশিয়ার বা বরফের চাদরের উপর দিয়ে হাঁটার সময়। এখানে মূল উদ্দেশ্য শুধু সবাইকে একসাথে রাখা নয়, বরং পুরো দলটাকে একটা সম্মিলিত মানব নোঙর বা হিউম্যান অ্যাঙ্কার সিস্টেমে পরিণত করা। মানব নোঙর, বিষয়টা তো দারুণ লাগছে। ঠিক তাই। ধরুন দুজন আরোহী আছেন, তারা আই আকৃতিতে বাঁধা থাকেন, একজন সামনে একজন পেছনে। এটা সহজ, কিন্তু যখনই দলে 3 জন সদস্য হয়, তখন তারা ভি আকৃতিতে দড়ি দিয়ে নিজেদের বাঁধেন। নেতা সামনে থাকেন আর বাকি 2 জন তার পেছনে 2 দিকে কিছুটা ছড়িয়ে থাকেন। এই ভি আকৃতির বিশেষ সুবিধাটা কি? সুবিধা হল, যদি দলের কোনো একজন সদস্য পা ফসকে কোনো ফাটল বা ক্রেভাসে পড়ে যান, তাহলে বাকি 2 জন 2 ভিন্ন কোণ থেকে তাকে টেনে ধরতে পারবেন।
এতে দড়ির উপর টানটা একমুখী না হয়ে দুই দিকে ভাগ হয়ে যায়। যা পতন রোধ করা অনেক সহজ করে তোলে। একদম। একইভাবে 4 জনের দলের জন্য এন আকৃতি এবং 5 জনের দলের জন্য ডব্লিউ আকৃতি ব্যবহার করা হয়। পুড়িয়ে দিয়ে একটা স্থিতিশীল কাঠামো তৈরি করা হচ্ছে, যাতে যে কোনো একদিক থেকে আসা আকস্মিক টান পুরো সিস্টেমটাকে অস্থিতিশীল করতে না পারে। এটা তো অসাধারণ একটা কৌশল। একদম। এটা শুধু দড়ি ভাগাভাগি নয়, এটা হলো পারস্পরিক দায়িত্ব এবং সম্মিলিত নিরাপত্তার এক নিখুঁত উদাহরণ। এই জ্যামিতিক বিন্যাসগুলো নিশ্চিত করে যে দলের একজন সদস্যের ভুল যেন পুরো দলের জন্য বিপর্যয় ডেকে না আনে। বাকি সদস্যরা সম্মিলিতভাবে সেই বিপদটা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। অসাধারণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা পর্বতারোহণের এই নীরব সঙ্গীর অনেক অজানা কথা জানতে পারলাম। আমরা বুঝলাম স্ট্যাটিক আর ডাইনামিক দড়ির পার্থক্যটা জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। আমরা দেখলাম পরিস্থিতি অনুযায়ী সঠিক দড়ি বেছে নেওয়াটা কতটা জরুরি, সেটা ক্লাইম্বিং হোক বা র্যাপেলিং। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা শিখলাম যে দড়ির সঠিক যত্ন না নিলে সবচেয়ে দামি সরঞ্জামটিও মূল্যহীন হয়ে যেতে পারে। হ্যাঁ, এই সবগুলোই হলো দড়ির কারিগরি এবং ব্যবহারিক দিক। এই নির্দেশিকা আমাদের শিখিয়েছে দড়ি কি, কেন এবং কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু আমি আলোচনাটা শেষ করতে চাই একটা ভিন্ন প্রশ্ন দিয়ে, যা এই নির্দেশিকার বাইরে। যখন আপনি 60 মিটার লম্বা একটা দড়ি দিয়ে অন্য কারো জীবনের সাথে বাধা থাকেন, তখন সেই সংযোগটি কি কেবল নাইলনের থাকে? না, অবশ্যই না। তখন সেটা হয়ে ওঠে দক্ষতা, অভিজ্ঞতা, বিচার বুদ্ধি এবং সবকিছুর ঊর্ধ্বে পারস্পরিক বিশ্বাসের একটা অলিখিত চুক্তি। আপনার জীবন তখন আরেকজনের হাতে, তার জীবন আপনার হাতে। আপনি বিশ্বাস করছেন যে সে ভুল করবে না, আর সে বিশ্বাস করছে যে আপনি তাকে পড়তে দেবেন না। পর্বতারোহণের এই চরম মুহূর্তগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আর কোথায় আমরা এই স্তরের নিঃশর্ত বিশ্বাস এবং পারস্পরিক নির্ভরতার মুখোমুখি হই? এই প্রশ্নটা হয়তো আমাদের শুধু পর্বতারোহণ নয়, মানুষের সম্পর্ক নিয়েও নতুন করে ভাবতে শেখায়।